আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমাদের উপস্থাপনা হচ্ছে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশনের নিয়মকানুনগুলো। পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুতেই ব্যবহৃত হয়। যেমন আমরা ব্যবহার করি লেকচার উপস্থাপনায়, বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভগণ তাদের ব্যবসায়ের বিভিন্ন ধরনের চিত্র তুলে ধরার জন্য, বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড ব্যবহার করে থাকে। আবার তোমরা টার্ম পেপার উপস্থাপনের জন্য কিংবা তোমাদের অ্যাসাইনমেন্ট উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশন ব্যবহার করে থাকো। তো আজকে আমরা দেখব একটি আদর্শ পাওয়ার পয়েন্ট স্লাইড কীভাবে তৈরি করতে হয় এবং একটি সুন্দর প্রেজেন্টেশন রেডি করার জন্য কী কী নিয়মকানুন আমাদের অনুসরণ করা উচিত এবং এই নিয়মকানুনগুলি অনুসরণ করলে স্লাইডগুলি সুন্দর হয় এবং দৃষ্টিনন্দন হয় এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সেই বিষয়গুলো আমরা এই প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা এই প্রেজেন্টেশনটি উপভোগ করবে। এখানে আমরা শুরুতেই কতগুলি প্রেজেন্টেশনের চিত্র আমরা উপস্থাপন করছি। আমাদের এই যে প্রথম চিত্রটা দেখা যাচ্ছে, এই প্রথম চিত্রটাতে উপস্থাপক উনি প্রেজেন্টেশনটা উপস্থাপন করছেন, কিন্তু এখানে যারা ভিউয়ার্স আছে, যারা প্রেজেন্টেশনটা দেখছেন, তারা কেউই তার এই উপস্থাপনের প্রতি মনোযোগ দিচ্ছেন না, তারা যার যার কাজে ব্যস্ত আছেন। দ্বিতীয় প্রেজেন্টেশনে এখানে প্রেজেন্টার খুব সুন্দরভাবেই উপস্থাপন করছে, দেখা যাচ্ছে খুব সিরিয়াস উপস্থাপন করছে, কিন্তু তার যারা ভিউয়ার্স, এই উপস্থাপনাটি যারা শুনছেন, তারা খুবই রিল্যাক্টেন্ট, তারা টায়ার্ড হয়ে পড়েছেন। আসলে এটা কোনোটাই ভালো প্রেজেন্টেশনের কোনো লক্ষণ না। আর এই যে তৃতীয় যে প্রেজেন্টেশনটা উনি দূরশিক্ষণ ডিস্টেন্স লার্নিংয়ে ওনার লেকচার উপস্থাপন করছে, উনি একজন শিক্ষক। আর এখানে এই যে শিক্ষার্থীরা তারা আগ্রহ সহকারে তার লেকচারটি শুনছে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে, এই যে ট্যাব, কম্পিউটার, মোবাইল ফোন, এগুলি ব্যবহার করার মাধ্যমে তারা শিখছে। আর এখানে এই যে একজন শিক্ষক, উনি এই যে ইন্টারেক্টিভ পদ্ধতিতে উনি শিক্ষা প্রদান করছেন। এখানে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আর শিক্ষক উনি ফ্যাসিলিটেটর হিসেবে তাদের এই আলোচনাতে কন্ট্রিবিউট করছেন। তাহলে এই যে উপরের এই যে চারটি চিত্র আমরা দেখলাম, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমেই আমরা সাধারণত ডিস্টেন্স লার্নিংয়ের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আছি। এখানে টিচারদের সরাসরি ইন্টারেক্টিভ লার্নিংয়ে অংশগ্রহণ করার আসলে কোনো সুযোগ নেই। কাজে ডিস্টেন্স লার্নিংয়ে কীভাবে এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপনের মাধ্যমে এবং নিজেকে কীভাবে বোর্ডে উপস্থাপন করা যায়, সেই বিষয়গুলি নিয়েই মূলত আমাদের আজকের এই উপস্থাপনা। এখানে আমরা দেখি, এখানে চারটি স্লাইড দেখা যাচ্ছে। প্রথম স্লাইডটিতে একটি গাড়ির ছবি এবং তার উপরে অনেক কন্টেন্ট দেয়া আছে। তো এখানে এই স্লাইডটাকে অনেক দৃষ্টিনন্দন মনে হলো এটি একটি ব্যাড স্লাইড, কারণ এখানে এই স্লাইডের লেখা প্লাস এই গাড়ি এটাকে আসলে ক্লামজি করে ফেলেছে। এই স্লাইডটি আসলে বোঝা যাচ্ছে না এটার আসলে বক্তব্যটা কী। দ্বিতীয় যে স্লাইডটি, এই স্লাইডটিতে অনেক বেশি কন্টেন্ট দেয়া আছে, অনেক বেশি লেখা এখানে দেয়া আছে, অনেক ছোট, এবং এখানে যে লেখাগুলো দেয়া আছে এগুলো একজন উপস্থাপকের পক্ষে বা প্রেজেন্টেটরের পক্ষে এইখানে এই স্লাইডটি ব্যবহার করে প্রেজেন্ট করাটা দৃষ্টিনন্দন নয়, ভালো নয়। তৃতীয় যে স্লাইডটি আছে, এখানে এত বেশি ছবি ব্যবহার করা হয়েছে, এত বেশি ইমেজ দেওয়া হয়েছে, এখানে অনেক বেশি ইফেক্ট দেওয়া হয়েছে, এটাও আসলে ভালো কোনো স্লাইড হয়নি। চতুর্থ যে স্লাইডটি, এখানে অনেক গ্রাফ দেওয়া হয়েছে, অনেক গ্রাফ, অনেক কন্টেন্ট এখানে আছে, এটাও আসলে ভালো কোনো স্লাইডের উদাহরণ নয়। এই স্লাইডগুলো সবগুলোই আসলে ব্যাড স্লাইডের উদাহরণ, যেগুলো আমরা প্রেজেন্টেশনে ব্যবহার করলে আমাদের প্রেজেন্টেশনের মানকে আসলে ডাউন করে দিবে। আমাদের প্রেজেন্টেশন রেডি করার সময় আমাদের যে বিষয়গুলি মনে রাখতে হবে, সেই বিষয়গুলি হলো, প্রথম হলো রোল 1। রোল 1-এ কি? স্টপ রিডিং টেক্সট ফ্রম দ্য স্লাইডস। আমাদেরকে সরাসরি স্লাইড থেকে টেক্সট পড়াটা আমাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ যে স্লাইডগুলি উপস্থাপন করা হবে, সেই স্লাইডের মধ্যে যে কন্টেন্টগুলো লেখা থাকে, সেই কন্টেন্টগুলোকে সরাসরি পড়া যাবে না, সেই কন্টেন্টগুলোকে ব্যাখ্যা করতে হবে। প্রেজেন্টার নিজের মতো করে সেই কন্টেন্টগুলো ব্যাখ্যা করবে। বলা হয়ে থাকে যে এখানে একটা রিসার্চে এই ইনফরমেশনগুলো পাওয়া গেছে যে যারা সরাসরি স্লাইড থেকে পড়ে, তাদেরকে 69% দর্শক তাদেরকে অপছন্দ করে, তাদের সম্পর্কে নেগেটিভ রিয়্যাক্ট করেছে 69% ভিউয়ার্স। অর্থাৎ তারা এটাকে ভালো চোখে দেখেন নাই, সরাসরি স্লাইড থেকে পড়া। দ্বিতীয়ত,
যে সরাসরি স্লাইড থেকে যে পড়াগুলো হবে এখানে কি বলা হচ্ছে, শুড কনভে দ্য ইনফরমেশন উইথ ওন ওয়ার্ডস উইদাউট ইভেন লুকিং এট দ্য স্লাইড, যে স্টপ রিডিং অর্থাৎ রিডিংটাকে এমনভাবে স্টপ করতে হবে ইভেন কোনো ওয়ার্ড স্লাইড থেকে দেখা যাবে না বা স্লাইড থেকে দেখে বলা যাবে না, এগুলো নিজের মতো করে বলতে হবে। ইনফরমেশন উইথ ওন ওয়ার্ডস, স্লাইডে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলো নিজের ভাষায় নিজের মতো করে এক্সপ্লেন করতে হবে। রোল নাম্বার 2, 2 নম্বর রোল হচ্ছে কিপ দ্য রিজনেবল ফন্ট সাইজ। আমরা যে স্লাইডে যে ফন্ট সাইজগুলো ব্যবহার করে থাকি সেই ফন্ট সাইজটা রিজনেবল হতে হবে। এখানে রিজনেবল বলতে কি বোঝায়, যে খুব বড় ফন্ট ব্যবহার করা যাবে না, আবার খুব ছোট ফন্টও ব্যবহার করা যাবে না। ছোট ফন্ট বলতে আসলে এখানে স্লাইডে কত সাইজের ফন্টকে বোঝায়। আমরা সাধারণত লেখার ক্ষেত্রে 10 বা 12 পয়েন্ট ফন্ট ব্যবহার করে থাকি, কিন্তু স্লাইডের ক্ষেত্রে সর্বনিম্ন সাইজ হলো 24 ফন্টে 24 সাইজের নিচে ফন্ট ব্যবহার স্লাইডে করলে সেটাকে গুড স্লাইড বলা যায় না, গুড স্লাইড বলা হবে না। আর পয়েন্টগুলো বিশেষ করে আমরা হেডিংয়ের ক্ষেত্রে পয়েন্টগুলোকে 30 থেকে 35 সাইজের মধ্যে আমরা হেডিংগুলো দিলে সেগুলো সুন্দর দেখায়। কাজেই ফন্টের সাইজ সর্বনিম্ন 24, এর নিচে হলে স্লাইডকে অবশ্যই গুড স্লাইড বলা যাবে না। তাইলে আমরা বুঝতে পারছি যে রিজনেবল ফন্ট সাইজ বলতে আসলে কি বোঝায়, নট টু স্মল। এখানে আমার ফন্ট সাইজ যদি টু স্মল হয়, অনেক ছোট হয়, তাহলে আমি যত ধরনেরই স্ট্যাটিস্টিক্স দেই না কেন, মিনিংফুল রিমার্কস করি না কেন, বা আমি যত ভালো প্রেজেন্টেশনই করি না কেন, আমার ফন্ট সাইজের জন্য এগুলো সবগুলোই মিনিংলেস হিসাবে পরিণত হবে। থার্ড রুল হচ্ছে গেট দ্য অডিয়েন্স ইনভলভ উইথ দ্য কন্টেন্ট। গেট দ্য অডিয়েন্স ইনভলভড উইথ দ্য কন্টেন্ট, অর্থাৎ অডিয়েন্সকে কন্টেন্টের সাথে ইনভলভ সৃষ্টি করতে হবে, কন্টেন্টের সাথে অডিয়েন্সের সম্পর্ক সৃষ্টি করতে হবে। বলা হয়ে থাকে যে কন্টেন্ট ইজ আওয়ার কিং, কন্টেন্ট ইজ দ্য কিং। তাহলে কন্টেন্ট যদি কিং হয়, এখানে কন্টেন্ট এমনভাবে তৈরি করতে হবে যেন কন্টেন্টগুলো ডেলিভারিংটা এমন আকর্ষণীয় হয় যেন শ্রোতাকে বাধ্য করে মনোযোগ দিতে, এবং এত ওয়েল স্ট্রাকচার্ড এবং ওয়েল প্রেজেন্টেড কন্টেন্ট হবে যেন অডিয়েন্স এটার সাথে নিজেকে একাত্ম করে ফেলে, অর্থাৎ সে যেন কোনো অবস্থাতেই অমনোযোগী হতে না পারে। তাইলে এগুলি করার জন্য কি দরকার, যেমন প্রফেশনাল ডিজাইন, কন্টেন্টগুলো ডিজাইনের মধ্যে প্রফেশনাল, অর্থাৎ আমাদেরকে ভালোভাবে কন্টেন্টগুলো ডিজাইন করতে হবে। অ্যাট্রাকটিভ লেআউটসগুলো এমনভাবে করতে হবে যেন এটা দেখে মনে হয় অ্যাট্রাকটিভ, অর্থাৎ অডিয়েন্সকে যেন সহজেই আকর্ষণ করে। ইমেজ অ্যান্ড গ্রাফিক্স, অর্থাৎ ইমেজ এবং গ্রাফিক্স যদি আমরা ব্যবহার করি, এগুলি যেন সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে প্রফেশনালভাবে আমরা যেন এগুলো ব্যবহার করি, তাহলেই অডিয়েন্স কন্টেন্টের সাথে একাত্মতা বোধ করবে। 4 নম্বর রুল হলো এঙ্গেজ উইথ অডিয়েন্স, অর্থাৎ অডিয়েন্সকে আমাদের উপস্থাপনার সাথে এঙ্গেজ করা, আমাদের উপস্থাপনার সাথে অডিয়েন্সকে ব্যস্ত রাখা। কিভাবে? আমরা এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস পরিচালনা করতে পারি, যেমন ট্রিকি কোয়েশ্চেন। আমরা যখন লেকচারে কোনো ধরনের লেকচারে আমরা যখন ছোট ছোট প্রশ্ন উপস্থাপন করে আমরা স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি, তোমরা কি এটা বুঝছো বা এটার মিনিংটা কি? হ্যাঁ, অবশ্য যদিও উত্তরটা প্রেজেন্টার নিজেই দিয়ে দেয়, কিন্তু এখানে অডিয়েন্সের একটা ইনভলভমেন্ট সৃষ্টি হয়, অডিয়েন্সের একটা আন্তঃযোগাযোগ সৃষ্টি হয়। তাহলে ট্রিকি কোয়েশ্চেন, ছোট ছোট টেস্ট, তারপরে গেমস, এগুলি প্রদর্শনের মাধ্যমে অডিয়েন্সের ইন্টারেকশন সৃষ্টি হয় প্রেজেন্টারের সাথে। তাইলে আমাদের 4 নম্বর রুল হলো যে অডিয়েন্সকে কিভাবে কন্টেন্টের সাথে এঙ্গেজ করা যায়, প্রেজেন্টেশনের সাথে এঙ্গেজ করা যায়, এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে, এই বিষয়গুলো আমাদের প্রেজেন্টেশনে প্রস্ফুটিত হতে হবে। 5 নম্বর রুল হলো ভিজুয়ালাইজ উইথ সিম্পলিফাই দ্য ডিজাইন, অর্থাৎ ডিজাইনটাকে সুন্দরভাবে, সরলভাবে, সিম্পলভাবে উপস্থাপন করতে হবে। যেমন এখানে গ্রাফিক্স, এই যে এখানে গ্রাফিক্স দেওয়া হয়েছে, কিছু গ্রাফিক্স আছে মুভ করছে, মুভিং গ্রাফিক্স, তারপরে ভিডিওস, ইমোজি বা জিআইএফ অ্যানিমেশন, চার্টস, ভিজুয়াল মেটাফোর্স, ইমেজ, ইলাস্ট্রেশন, আমরা বিভিন্ন ধরনের ভিজুয়াল জিনিস আমরা স্লাইডে ব্যবহার করে থাকি। এই বিষয়গুলি ব্যবহার করার সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যেন আমাদের ডিজাইনটা সিম্পল থাকে, সিম্পলিফাই দ্য ডিজাইনটা যেমন সুন্দর হয়। যেমন এখানে কতগুলো স্লাইড এখানে দেয়া আছে, যেমন এই যে প্রথম স্লাইড, তৃতীয় স্লাইড, এই যে কয়েকটা স্লাইড দেওয়া আছে, এখানে অনেক ছবি ব্যবহার করা হয়েছে, অনেক গ্রাফিক্স, অনেক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়েছে,
ছবিগুলো এমন সুন্দরভাবে দেওয়া হয়েছে, দেখতে বিশ্রী দেখা যাচ্ছে না এবং ডিজাইনটাও মনে হচ্ছে খুব সিম্পল, কন্টেন্টও আছে কিন্তু কন্টেন্টগুলো ক্লামজি মনে হচ্ছে না। তাহলে এই যে স্লাইডগুলো আমরা দেখছি এগুলো হলো গুড স্লাইডের উদাহরণ। তাহলে ইমেজ বা আমরা যাই কিছু ব্যবহার করি না কেন, স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি না কেন, আমাদের স্লাইড আমাদের এগুলোকে সিম্পলিফাই ওয়েতে আমাদেরকে এগুলো উপস্থাপন করতে হবে। বলা হয়ে থাকে ইট ইজ বেটার টু শো 5 ইমেজ টু এক্সপ্লেন এভরিথিং ইন ওয়ার্ডস, অর্থাৎ ছবি একটা ভালো সিম্পল একটা ছবি আমরা যা বর্ণনা করি তা অনেক কিছু বর্ণনা থেকে, অনেক কিছু ব্যাখ্যা থেকে একটা ছবি অনেক ইনফরমেশান ভিউয়ার্সকে দিতে পারে। কাজেই ছবি দেওয়ার সময় আমাদেরকে ডিজাইনগুলো এবং ছবির আকর্ষণীয়তা, ছবির উপস্থাপনা কৌশল আমরা যদি সুন্দরভাবে ব্যবহার করি তাহলে একটা ছবি অনেক মিনিংফুলভাবে ইনফরমেশান প্রদর্শন করতে পারে। তারপরে আমরা স্লাইডে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করি, যেমন এখানে অনেক ধরনের কালার, এই যে আর্টফুল কালার, এই যে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করা হচ্ছে। কালার এবং লেখার যে কালার, স্লাইডের কালার এবং লেখার কালার, এই দুইটার কারণে এই যে পাশের যে 4টা স্লাইড দেওয়া আছে, এই 4টা স্লাইডের কালারের এবং ব্যাকগ্রাউন্ড কালার এই দুইটা ভালোভাবে ম্যাচ না হওয়াতে এগুলো চোখের মধ্যে ঝাপসা ভাব সৃষ্টি করছে, অর্থাৎ এগুলো ব্যাড স্লাইডের উদাহরণ হয়ে গেছে। আর বাম পাশে যে আছে এই দুইটা স্লাইড, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডও আছে আবার লেখাও সুন্দর আছে, এগুলো হলো গুড স্লাইডের উদাহরণ। তবে বর্তমানে স্ট্যান্ডার্ড কালার হিসেবে সাদা কালারই প্রেজেন্টেশনে ব্যবহার করা হয়, যদিও বিভিন্ন ধরনের কালারফুল ডিজাইন আমাদের অ্যাভেলেবল কম্পিউটারে দেওয়া আছে এবং পাওয়ার পয়েন্ট যে প্রোগ্রাম আছে সেখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে। এই ডিজাইনগুলোর মাধ্যমে আমরা যদি কালার সুন্দর মতো পছন্দ করতে পারি তাহলে আমাদের স্লাইডের আকর্ষণীয়তা অনেক গুণ বেড়ে যাবে। 6th রুল হচ্ছে ফলো দ্য 555 রুল, 555 রুল। এখানে 555 রুল বলতে আসলে কি বলা হচ্ছে? এই যে 55 রুলটা, এই রুলটা আসলে একটা আন্তর্জাতিক একটা রুল। পাওয়ার পয়েন্ট স্লাইডের ক্ষেত্রে এই রুলগুলি অনুসরণ করতে বলা হয়, যদিও এই রুলটা সর্বজন গ্রাহ্য নয়। অনেকের মতে আবার 666 রুল ফলো করতে বলে, আবার অনেকে 7 রুল ফলো করে। তো এগুলো এক একজনের কাছে এক এক রকমভাবে এটা প্রদর্শিত হয়। তবে এইগুলো যেই রুলই ফলো করা হোক না কেন, উপযুক্ততা, কোন জায়গাতে স্লাইডগুলি প্রেজেন্ট করা হবে এবং কাদের উদ্দেশ্যে স্লাইডগুলো প্রেজেন্ট করা হবে, এই বিষয়গুলি মাথায় রেখে আসলে এই রুলগুলো অ্যাপ্লাই করা হয়। তো 555 রুলটা কি এটা আমরা একটু জানি। আসলে 555 আসলে কি বলা হচ্ছে, এই যে প্রথম 5 হচ্ছে যে প্রত্যেকটা লাইনে 5টা করে ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা লাইনে 5টা করে ওয়ার্ড থাকবে। যদিও আমার লাইনে 5টার বেশি ওয়ার্ড আছে, কিন্তু স্ট্যান্ডার্ড রুল হচ্ছে প্রত্যেকটা লাইনে 5টা করে ওয়ার্ড থাকবে এবং প্রত্যেকটা স্লাইডে 5টা করে লাইন থাকবে, প্রত্যেকটা স্লাইডে 5টা করে লাইন থাকবে এবং একটা স্লাইডে 5টার বেশি বোল্ড না থাকাই ভালো। তাহলে আমরা কি দেখলাম, 555 রুল কি, একটা স্লাইডে 5টা লাইন থাকবে, প্রতিটা লাইনে 5টা করে ওয়ার্ড থাকবে এবং একটা স্লাইডে সর্বোচ্চ বা একটা স্লাইডে 5টার বেশি বোল্ড না করাই ভালো। তবে এই রুলগুলো সাধারণভাবে অ্যাপ্লিকেবল। তো এই রুলগুলি যে স্ট্রিকগুলো, এই যে 555 কখনো 56 হতে পারে, কখনো 66 হতে পারে, কখনো 78 হতে পারে, এগুলি ভেরি করতে পারে। তবে এটা হলো স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি এই স্ট্যান্ডার্ডগুলো অনুসরণ করা হয়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যখন কোনো লেকচার উপস্থাপনা করা হয় তখন সাধারণত এই রুলগুলো ফলো করা হয়। তারপর আমাদের রুল 7 হলো টেল আ স্টোরি, অর্থাৎ পুরো প্রেজেন্টেশনটা হবে একটা স্টোরি টেলিংয়ের মতো। একটা স্টোরি যেমন শুরু থেকে শেষ পর্যন্ত যে শ্রোতা তারা যেমন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে যে কি হচ্ছে, সামনের ঘটনাগুলো কি আসতেছে। আমরা ছোটোবেলা গল্প শুনতাম, সেই গল্পের মধ্যে প্রায় সময় জিজ্ঞেস করা হতো তারপরে কি, অর্থাৎ আমাদের যারা মুরব্বী দাদি নানি আছে তারা গল্প করতেন এক দেশে ছিল তখন আমরা জিজ্ঞেস করতাম কি, তখন বলতো এক দেশে ছিল এক রাজা, তার ছিল এক মেয়ে, তখন আমরা বলতাম তারপরে কি। তা আসলে এইগুলো এক একটা স্টোরি। তাহলে প্রত্যেকটা প্রেজেন্টেশনই শুরু থেকে শেষ পর্যন্ত ভিউয়ার্সকে আকর্ষণীয়ভাবে ধরে রাখার জন্য এগুলো এক একটা গল্পের মতো, অর্থাৎ প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা বিষয় একটার সাথে আরেকটা এমনভাবে লিঙ্ক আপ করতে হবে, এমনভাবে তাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি করতে হবে যেন যারা ভিউয়ার্স তারা যেন এটা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করতে পারে। এই বিষয়গুলির উপরে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই যে আমরা রুলগুলি বললাম 1 থেকে 7 পর্যন্ত, এগুলোকে আমরা ইন এ নাটশেল
তাহলে আসলে আমরা কি দেখি, আমরা দেখি যে এখানে আমি এগুলোকে সাম আপ করেছি। যেমন পাওয়ার পয়েন্ট স্লাইড শুড বি সাপোর্ট দ্য কন্টেন্ট নট সার্ভ এজ স্ক্রিপ্ট। পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কন্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে, উপস্থাপনকারীর কাছে সাপোর্ট হিসেবে কাজ করবে, এগুলো স্ক্রিপ্ট হিসেবে কাজ করবে না। স্ক্রিপ্ট কি? স্ক্রিপ্ট হলো যেটা আমরা দেখে দেখে বলি, তাহলে এই কন্টেন্টগুলো স্ক্রিপ্ট হিসেবে কাজ করবে না, এগুলো সাপোর্ট হিসেবে কাজ করবে, লেকচার উপস্থাপনায় সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যাভয়েডিং টু ইউজ টু মেনি ফন্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করা যাবে না। বাংলা ভাষায় সাধারণত নিকশ ব্যান এটা স্ট্যান্ডার্ড ফন্ট হিসাবে ব্যবহার করা হয়, নিকশ ব্যান, হ্যাঁ, এই ফন্টটা ব্যবহার করা হয় আদর্শ ফন্ট হিসাবে। আরও বিভিন্ন ধরনের ফন্ট আছে, কিন্তু সব ধরনের ফন্ট, বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার না করাই ভালো। থার্ড হচ্ছে বি কেয়ারফুল অফ লাইভ হাইপারলিঙ্কস এমবেডেড ভিডিও দ্যাট মাইট নট ওয়ার্ক। অনেক সময় আমরা কি করি, পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে আমরা ভিডিও প্রদর্শন করার চেষ্টা করি। তো ভিডিও প্রদর্শন করা আমাদের জন্য অবশ্যই ভালো, ভিউয়ার্সদের জন্য ভালো, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন প্রেজেন্টেশনের সময় এই ভিডিও লিঙ্কগুলো যেন ঠিকমতো কাজ করে। প্রায় সময় দেখা যায় যে লিঙ্কগুলো কাজ করতেছে না। যদি লিঙ্কগুলো কাজ না করে তাহলে কিন্তু এটা একটা অর্থাৎ একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তাহলে আমাদেরকে আগেই লিঙ্কগুলো চেক করে নিতে হবে যেন লিঙ্কগুলো সুন্দরভাবে কাজ করে। ডোন্ট অলওয়েজ ইউজ বুলেট পয়েন্টস, সবসময় বুলেট পয়েন্ট ব্যবহার করাটা ডিসকারেজ করা হয় প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আবার আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা প্রদর্শন করি, তো ইনফরমেশন প্রদর্শন করে ইনফরমেশনগুলো একসাথে না দিয়ে ইনফরমেশনগুলো ব্রেকডাউন দিলে সুন্দর হয়। অর্থাৎ ইনফরমেশনগুলোকে ব্রেকডাউন করে, অর্থাৎ একটা একটা করে বা ভেঙে ভেঙে ইনফরমেশনগুলো দেখাইলে ভিউয়ারদের জন্য সহজ হয়। ভেরি লিমিটেড নাম্বার অফ ওয়ার্ডস অন এ পেজ, একটি পেজে কম সংখ্যক লিমিটেড নাম্বার ওয়ার্ড ব্যবহার করা, যত কম ওয়ার্ড ব্যবহার করা যায় একটা স্লাইডের, একটা প্রেজেন্টেশনের স্ট্যান্ডার্ড তত বেড়ে যায়। প্রুফরিড স্পেল চেক কেয়ারফুলি, অর্থাৎ যে প্রেজেন্টেশনটা তৈরি করা হচ্ছে তার মধ্যে কোনো ভুল আছে কিনা, বানানগত ভুল আছে কিনা, এটা ভালো করে প্রুফরিড করতে হবে কেয়ারফুলি। অর্থাৎ ভুল বানান যদি থাকে তাহলে ভিউয়ার সবসময় খালি ভুল বানানের দিকে তার মনোযোগ যাবে। এই জন্য প্রেজেন্টেশন প্রদান করার আগেই প্রুফরিড বা স্পেল চেকিংটা ভালো করে নেওয়াটা জরুরি। টেস্টিং প্রেজেন্টেশন বিফোর হেড, একটা প্রেজেন্টেশন করার সময় প্রেজেন্টেশনটা রেডি করে পূর্বেই প্রেজেন্টেশনটা সম্পর্কে ভালোভাবে প্রস্তুতি নিয়ে প্রেজেন্টেশনটা প্রদান করলে প্রেজেন্টেশন অনেক বেশি ইফেক্টিভ হয়, অনেক সুন্দরভাবে অনেক গুছিয়ে প্রেজেন্টেশনটা তৈরি করা যায়। আর যদি প্রেজেন্টেশনটা হঠাৎ করে করা হয় বা পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে বিক্ষিপ্তভাবে প্রেজেন্টেশনটা চলে আসে, তখন আর এই প্রেজেন্টেশনটা একটা স্টোরি টেলিং হিসেবে কাজ করে না। ডোন্ট ওভার অ্যানিমেট অ্যান্ড অ্যাভয়েড কমপ্লিকেটেড ট্রানজিশন, আমরা অনেক সময় আমাদের স্লাইডের মধ্যে অনেক ধরনের অ্যানিমেশন প্রদান করি এবং বিভিন্ন ধরনের জটিল ট্রানজিশন তৈরি করি। অ্যানিমেশন এবং ট্রানজিশন দেওয়াটা অবশ্যই স্লাইডকে আকর্ষণীয় করে থাকে, কিন্তু ওভার ইউজ করলে, অ্যানিমেশন যদি আমরা ওভার ইউজ করি তাহলে দর্শকদের কাছে, ভিউয়ারদের কাছে এগুলি বিরক্তির কারণ হয়। বেশি ট্রানজিশন দিলে বিরক্তি সৃষ্টি করে, মনোযোগ নষ্ট করে ফেলে, হ্যাঁ। তো কাজে এগুলি ব্যবহার করার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এগুলো ওভার ইউজ না হয়ে যায়। ইউজ সিম্পল টেবিলস অ্যান্ড ডায়াগ্রামস, আমরা যখন প্রেজেন্টেশনে ডায়াগ্রামস এবং টেবিলস ব্যবহার করব, টেবিলস এবং ডায়াগ্রামস অবশ্যই আমাদের প্রেজেন্টেশনকে সুন্দর করে তুলে, আকর্ষণীয় করে তুলে, কিন্তু ব্যবহার করার সময় এমনভাবে ব্যবহার করতে হবে যেন টেবিলটা এবং ডায়াগ্রামটা সিম্পল হয়। যত সিম্পলভাবে উপস্থাপন করা যায় তত এটা দর্শকদের কাছে আকর্ষণীয় হিসেবে গণ্য হবে। ক্লিপ আর্ট ক্যান লুক আনপ্রফেশনাল, আমাদের কম্পিউটারের মধ্যে অনেক ধরনের ক্লিপ আর্ট দেওয়া আছে, এই ক্লিপ আর্টগুলো আমরা আমাদের প্রেজেন্টেশনে ব্যবহার করি। তো এই ক্লিপ আর্ট ব্যবহারটা আসলে আনপ্রফেশনালি দেখা হয় ইন্টারন্যাশনালি। তো ইন্টারন্যাশনাল কোনো প্রেজেন্টেশন বা কোনো স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশনের ক্ষেত্রে ক্লিপ আর্ট এগুলো যত কম ব্যবহার করা যায় বা না ব্যবহার করাই ভালো। এগুলোকে আনপ্রফেশনাল হিসাবে, অর্থাৎ এটাকে ভালো চোখে দেখা হয় না প্রেজেন্টেশনের ক্ষেত্রে। তাহলে এই যে পয়েন্টগুলো আমরা বললাম এবং এতক্ষণ আমরা যে সাতটা রোল বললাম প্রেজেন্টেশনের, আশা করি এই জিনিসগুলি যদি সবাই অনুসরণ করে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, তাহলে তোমরা ক্লাসে কিংবা তোমাদের বিজনেস প্রতিষ্ঠানে কিংবা কোনো জায়গাতে লেকচার উপস্থাপনায় ফ্রুটফুল ওয়েতে সুন্দরভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যভাবে লেকচারগুলো উপস্থাপন করা যাবে, পাওয়ার পয়েন্ট স্লাইড প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগবে এবং আমার ক্রিয়েটিভ চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন।